मैम আপনার পার্সেল। আলিফ আমার এক্স হাজবেন্ড? আমি হচ্ছে আপনাকে অনলাইন পেমেন্ট করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম। শুনুন, আপনাকে আমার চেনা চেনা লাগছে, আমি যদি ভুল না করে থাকি আপনি নূর আলিফ, রাইট? জি, নাম তো ঠিকই বলেছেন, কিন্তু আপনি আমাকে চেনেন কিভাবে? অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ডের হাজবেন্ড আপনি, তো ওর কাছ থেকে আমি আপনার সম্পর্কে জেনেছি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি তো অনেক বড় একটা কোম্পানির মালিক ছিলেন, কিন্তু আজকে আপনি এভাবে ডেলিভারি দিচ্ছেন, ডেলিভারি বয়ের কাজ করতেছেন, মানে আপনার কি এমন হয়েছে আমি একটু জানতে পারি যে যার জন্য আজকে আপনার এই অবস্থা? সব কিছুরই তো কোনো না কোনো কারণ থাকে, আছে অনেক বড় একটা রিজন আছে। থাক না, বাদ দিই। আমি যাই ম্যাম, আমার আরো অনেকগুলো ডেলিভারি দিতে হবে। না প্লিজ, আমি বুঝতেছি, বাট আমাকে একটু প্লিজ বলবেন, কারণ আমার না জানার খুব কিউরিয়াসিটি যে আপনার সাথে এমন কি হয়েছে। আর আমি তো জানি যে আপনি আপনার ওয়াইফের সাথে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করতেছিলেন, আপনার ভালোই ছিলেন, তাহলে কি এমন হলো? আর আমার ফ্রেন্ড কোথায়, মানে আপনার এই অবস্থা কেন? পাপের শাস্তি বোঝেন তো ম্যাডাম, বলতে পারেন এটা একটা পাপের শাস্তি। আমার বান্ধবীকে আমি ছেড়ে দিয়েছিলাম, ডিভোর্স দিয়েছিলাম। আপনার বান্ধবী আমাকে অনেক ভালোবাসতো, আমিও খুব ভালোবাসতাম। আমাদের তো ভালোবেসে বিয়ে হয়েছে। আপনি যেহেতু তার বন্ধু, আপনার জানার কথা। বেশ ভালোই চলছিল আমাদের সংসার। 3 বছর যাবত আমাদের হ্যাপিলি ম্যারিড লাইফ কেটেও গেছে। এরপরে আমার কোম্পানিতে অ্যাজ আ ম্যানেজার আমি একজন মেয়েকে অ্যাপয়েন্ট করি। মেয়েটা দেখতে শুনতে বেশ সুন্দর ছিল। এরপরে আস্তে আস্তে কাজের খাতিরে, কাজের সুবাদে মিটিং অ্যাটেন্ড করা, সবকিছু মিলিয়ে মেয়েটা অনেক ফ্রেন্ডলি ছিল। তো আমি না আস্তে আস্তে ওর সাথে খুব কমফোর্টেবল হয়ে যাচ্ছিলাম, ভালো লাগছিল, সঙ্গ দিতে ভালো লাগছিল। এরপরে আস্তে আস্তে ওর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, বলতে পারেন একটা অনৈতিক ভালোবাসার সম্পর্ক। আর একজন বিবাহিত পুরুষ আমি যদি অন্য কারোর সাথে কোনো ভালোবাসার সম্পর্কে জড়াই, এটা অবশ্যই নৈতিক হবে না, অনৈতিকই হবে। এই সম্পর্কটা যখন ডে বাই ডে অনেক দূরে গিয়ে চলে যায়, এরপরে আস্তে আস্তে না আমি আমার বউকে আর ভালোবাসতে পারলাম না। আমার ভালো লাগতো না ওকে। ও আমার জন্য প্রতিদিন রাত করে বসে থাকতো, খাবার নিয়ে বসে থাকতো। আমি একসাথে খাওয়া তো অনেক দূরের কথা, ওর সাথে খারাপ আচরণ করতাম, যা ইচ্ছা তাই বলে অপমান করতাম। ওর গায়ে পর্যন্ত আমি লাস্ট টাইম হাত তুলছি যখন ও আমাদের সম্পর্কে সবকিছু জানতে পেরেছিল। বিশাল একটা ঝগড়া হয়, আমি ওর গায়ে হাত তুলি, আর এই ব্যাপারটাকে আমি একটা ইস্যু তৈরি করে ওকে বের করে দিই। আমি ওকে ডিভোর্স দিয়ে দিই। আমি ভেবেছিলাম যে এবার হয়তো আমি ভালো থাকবো। আমি ওই মেয়েটাকেও বিয়ে করি। তখন থেকে মনে হচ্ছিল যে যাক, এবার আমার সুদিন আসছে, আমি খুব ভালো থাকবো। আমি যাকে ভালোবাসছি আমি তাকে বিয়ে করছি। কিন্তু আমার কপালটা যে এখান থেকেই পোড়া শুরু হয়েছে, এটা আমি আন্দাজ করতে পারি নাই। আমি আমার ব্যবসায়িক একটা কাজে দেশের বাইরে চলে যাই 1 মাসের জন্য, আমাদের বিয়ের 6 মাস পর। 1 মাস পরে যখন আমি দেশে ফেরত আসি, তখন আমি জানতে পারি যে আমার স্থাবর বিজনেস বলেন, জায়গা জমি বলেন, গাড়ি, টাকা পয়সা, সবকিছুর কোনোটাই আর আমার নিজের নামে নাই। আমার সেই সেকেন্ড ওয়াইফ ছলে বলে কৌশলে সবকিছু আমার কাছে থেকে যে কখন নিজের করে নিয়েছিলাম বুঝতেও পারিনি। ওই যে অনেক বেশি ভালোবাসছিলাম। এটাই হয় আসলে, আপনি যখন কারোর সাথে খারাপ করবেন, তখন উপর থেকে আপনার সাথেও খারাপ হয়ে যায়। আর সেটাই হয়েছে আমার সাথে। আমি শুধু দোয়া করি মানুষটা যেন যেখানে থাকে ভালো থাকে। দ্যাটস ইট। আমি ওর সাথে অনেক অন্যায় করছি, বিশাল অন্যায় করছি। কি বলছেন আপনি? আপনার আপনার সাথে এত কিছু ঘটে গেছে, আপনি আপনি আজকে
ডেলিভারি বয়ের কাজ করতেছেন। আপনি আপনি আপনার এক্স ওয়াইফের কাছে কেন যান নাই? ওর কাছে গেলে তো ও হয়তো আপনাকে ক্ষমা করে দিত, কারণ ও তো আপনাকে অনেক ভালোবাসে। কোন মুখে যেতাম ম্যাডাম? সেই মুখটা কি আমার কাছে আছে? যার জীবনে এত বড় একটা অন্যায় করে দিলাম আমি, যার সাথে এত বড় অন্যায় করলাম। অন্যায় বললে ভুল হবে, আমি পাপ করেছিলাম। এত ভালোবাসতো আমাকে মানুষটা, আর আমি তার ভালোবাসার কদর করা তো অনেক দূরের কথা, তার জীবনটা ধ্বংস করে দিয়েছিলাম। এই মানুষটার কাছে গিয়ে যদি এখন আমি বলি যে আজকে আমি সর্বস্ব হারাইছি, আমার কাছে কিচ্ছু নাই, মানুষটা আমাকে দেখে হাসবে। আর তার থেকেও বড় কথা, আমি চাই না ওর কাছে আমি কোনো সিম্প্যাথি নেওয়ার জন্য যাই। তবে মনের একটা খায়েশ আছে, যদি কখনো আমার চোখের সামনে পড়ে যায়, আমি মন থেকে ওর কাছে একটাবার ক্ষমা চাইতে চাই। দ্যাটস ইট। ক্ষমা তো তোমার সামনেই তো দাঁড়িয়ে আছে, ক্ষমা চেয়ে নাও। এ কি তুমি নাকি সময়ের ভুল? চেনা গন্ধ তবু অচেনা মনে হয়। কত বসন্ত পেরিয়ে এলে মুনা, চোখে তোমার নোনা তুমি? জলের দাগ হ্যাঁ আমি। আই এম সরি মুনা, দেখা হলো আজ। বিশাল অন্যায় করছি তোমার সাথে, হ্যাঁ পাপ করছি। আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি জানি আমি ক্ষমার যোগ্য না, তারপরেও আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি। আমি আমি শুধু আমি শুধু এই দিনটার অপেক্ষাতেই ছিলাম যে মানুষটার কাছে একটাবার ক্ষমা চাইব। আমি আমি এখন বুঝতে পারছি যে আমি আমি কি করেছি। আমি সরি। আলিফ, এই তোমার কি অবস্থা? হ্যাঁ, মানে তুমি কি ছিলে আর তুমি এখন কি হয়ে গেছো? আর তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো? আলিফ, তুমি আমাকে ছেড়ে যাওয়ার পরে আমি একটা মুহূর্ত ভালো ছিলাম না, আর তুমি আজকে আমার সামনে যখন পড়ছো তখন তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো। আমি আমি তোমাকে ক্ষমা করব, তবে তবে আমার একটা শর্ত তোমাকে মানতে হবে। শর্ত? কি শর্ত? শর্তটা হচ্ছে তোমাকে আবার আমাকে বিয়ে করতে হবে আলিফ। না, তুমি কি বলছো এইসব? সেই মানুষটা তোমার জীবনটাকে একটা নরক বানিয়ে দিছিল, আর তুমি সেই মানুষটাকে আবার বিয়ে করতে চাচ্ছ না? হ্যাঁ আলিফ, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে হারাতে চাই না। আমি তো তোমাকে ভালোবাসি, আগেও বাসতাম, এখনো বাসি, আর আগামীতেও বাসবো। হ্যাঁ, তুমি আমার সাথে অনেক বড় একটা অন্যায় করছো, কিন্তু বিশ্বাস করো আজকে যখন আমি নিজের চোখে তোমাকে দেখলাম, সবকিছু শুনলাম, আমার মনে আর তোমার প্রতি কোনো কষ্ট নাই। আর আমি দ্বিতীয়বারের জন্য তোমাকে হারাতেও চাই না। এর জন্যই চাই যে তুমি আবার আমাকে বিয়ে করো। আমি আমি তোমার সাথে থাকতে চাই। আমিও তোমাকে আর কখনো হারাইতে চাই না। চোখে তোমার নোনা জলের দাগ, ফিরে দেখা হলো